খাটটা বাদ দিয়ে আলমারি থেকে শুরু করে এভরিথিং যত আছে আমি সমস্তটা, এটা আমি মিশো থেকে পারচেস করেছি। আমি তোমাদেরকে এবার দেখাবো যে আমি কোথায় কিরকম সাজিয়েছি। তার আগে দেখি আমি দেখাবো যে আমি টেবিলের ওপরটা কিভাবে সাজিয়েছি। এখানে আমি ফটো রেখেছি, এখানে ক্যানভাস আছে, এখানে প্রমিস বোতল আছে, এখানে এরকম, এখানে তুলোর, এটা তুলো বলছি তো এখানে তো সমস্ত কিছু মেসি হয়ে আছে দেখতেই পাচ্ছ। এগুলো সমস্ত গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। তো আগের দিন আমার লং ব্লগটা স্কিপ হয়ে গেছে, আমি ব্লগ দিতে পারিনি 1 মিনিট। তো আমি আগের দিন ভিডিও স্কিপ করে গেছিলাম কারণ আগের দিন আমি কোনো রকম কোনো ব্লগ বানানোর প্ল্যানিংয়ে আমি ডেফিনেটলি ছিলাম, কিন্তু বানাতে পারিনি কারণ আমার একটা কাজ ক্যান্সেল হয়ে গেছিলো। তো আমি ভেবেছিলাম যে সেই কাজটা নিয়ে আমি ব্লগ বানাবো, বাট সেটা নিয়ে আমি করতে পারিনি। এনিওয়ে আমার ওকে, তো সেই জন্য আমি আজকে স্টার্ট করলাম। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমার মাথায় কী হয়েছে। এটা আমার মাথাটা পুড়ে গেছে কার্লারে, বাট এখন একটু ঠিক আছে। ঠিক আছে বলতে এইরকমই অবস্থা। আর আজকে ভিডিওটা বানানোর একটা স্পেশাল কারণ হচ্ছে, তোমরা হয়তো কিছুদিনের আগের একটা ভিডিও দেখেছো যেখানে আমি বলেছিলাম যে আমি একটা জিনিস পারচেস করতে চলেছি। আমি একটা ফার্নিচারের দোকানে গেছিলাম, তো আজকেই সেটা আসার কথা আছে। প্লাস আরও একটা অ্যানাউন্সমেন্ট আমি আমার এই ভিডিওতে বলতে চাই, সেটা হচ্ছে অলরেডি তোমরা অনেকে আমার ইনস্টাগ্রামটা দেখেছো, ইনস্টাগ্রামের স্টোরি দেখেছো, যারা আমাকে রেগুলার আমাকে ফলো করো, রেগুলার আমার আপডেট দেখো, তো তারা দেখেছো যে আমার অ্যাজ আ কাজের জন্য আমার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন, যে আমার সমস্ত কাজ হ্যান্ডেল করবে, প্লাস আমার কাজের কল রিসিভ করবে, প্লাস আমার যখন আউট স্টেশনে কাজ থাকে তখন সেখানে আমার সাথে যাবে। সে একটা অবশ্যই মেয়েই হতে হবে, প্লাস তার কোয়ালিফিকেশান থাকতে তো হবেই, কারণ কথা মানুষের সাথে বলতে হবে। সে 12 পাস হলেও চলবে, কারণ অনেক 12 পাসের মেয়েরাও ফোন করছে, সেটা বড় ব্যাপার নয়। কিন্তু কথাটা হচ্ছে তাকে হিন্দি কথাটা ফ্লুয়েন্টলি জানতে হবে, হিন্দিটা জানতে হবে, কারণ আমার যখন আউট লোকেশনে কাজ থাকে তখন অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট হিসাবে সেই আমার কল ধরবে, সেই আমি কীরকম কী রেমুনেশন নিয়ে থাকি বা আমি কীরকম কী কাজ করে থাকি তাকে সবটাই জানতে হবে। প্লাস অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাকে সবার সাথে কথা বলতে হবে, প্লাস আমার ক্রাফটিংয়েও হেল্প করতে হবে। লাইক কীরকম হেল্প করতে হবে, আমি যখন আমার প্রোডাক্ট পারচেস করতে চাই তার আমার সঙ্গে যাওয়া, প্লাস আমি যখন তাকে পুরোপুরি ট্রাস্ট করে উঠতে পারবো আমার ক্রাফটিংয়ের কল রিসিভ করা, কারণ আমার যে ক্রাফটিংয়ের এখন কল রিসিভ করে, তো তার বাড়িটা যেহেতু অনেকটা দূরে, তো সেই জন্য ওই কাজটা হ্যান্ডেল করতে পারছে না, প্লাস ও আমার সাথে আউট লোকেশনেও যায় না, তো সেই ক্ষেত্রে আমার প্রবলেম হয়ে যাচ্ছে। আর আমি যেহেতু একটা প্রফেশনাল ওয়েতে কাজ করি, তো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের অত্যন্ত পরিমাণে প্রয়োজন। তো সেই জন্য এরকম আমার খুব দরকার। আমার কাছে অনেক কল এসছে ঠিকই, কিন্তু আমি সেরকম মনের মতন কাউকে পাচ্ছি না যাকে আমি অ্যাজ আ ট্রাস্ট করবো, ট্রাস্ট করে আমি তাকে নিয়ে যাবো বা কিছু। অবশ্যই না মিশলে ট্রাস্ট করতে পারবোও না। তাছাড়া আমি পুরো প্রফেশনাল ওয়েতে চাই, তার সাথে আমি মানে কোনো পার্সোনাল বিষয় নয়, পুরো প্রফেশনাল ওয়েতেই চাই। আর তাকে যথাযথ পারিশ্রমিকও দেওয়া হবে যখন বাইরে কাজে যাব। তার থাকা, খাওয়া, ট্রাভেলিং, ফুডিং, লজিং, এভরিথিং ওটা আমার রেসপন্সিবিলিটি। তাকে তার জন্য কোনো রকম কোনো রেমুনেশন প্রোভাইড করতে হবে না। আর বাট আমি তাকে, যে আমার সঙ্গে যতদিন থাকবে আমি তাকে তার যথাযথ পারিশ্রমিক তাকে আমি দেবো। সেটা কত সেটা আমি ডিটেলসে, আমার কাছে যখন আসবে কল তখন আমি ডিটেলসে তার সাথে কথা বলে নেব। তো তোমাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো, একজন মেয়ে, একজন প্রপার হিন্দি জানা একটা মেয়ে খুব প্রয়োজন, বিকজ আমি নিজেও খুব বেশি ফ্লুয়েন্ট হিন্দি বলতে পারি না, তোমরা সেটা সবাই জানো। বাট আমার যে অ্যাসিস্ট্যান্ট হবে তাকে ইংলিশটা ইটস ওকে, বাট হিন্দিটা ম্যান্ডেটারি, কারণ বাইরে কাজে গেলে তারা হিন্দিতেই বেশিরভাগ টাইম কথা বলে। আর অ্যাজ আ কল রিসিভ করতে গেলে তারা যখন হিন্দিতে বলবে, অ্যাজ আ তাকেও হিন্দিতেই কনভারসেশন করতে হবে, এটাই হয়ে গেছে সমস্যা। তো তার জন্য আমার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন, একদম প্রফেশনালের জন্য বলছি। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তারা অবশ্যই আমার ক্রাফটিংয়ের নাম্বারে কল করো। ওখানে আমি কথা বলার পরে আমি
ডেফিনেটলি একদিন ইন্টারভিউ নেওয়ার জন্য মিট করবো, আমি নিজেই মিট করব তার সাথে। আর তার বাড়িটা যেন কলকাতা বা আমার লোকেশনের কাছাকাছি হয়। আর আমি যখন তাকে বাইরে নিয়ে যাব অবশ্যই সমস্ত দায়িত্ব আমারই ডেফিনেটলি। প্লাস সে যেন মানে ম্যাচিওর যেন পার্সন হয়। আর তার বাড়ি থেকে যেন কোনো রকম কোনো প্রবলেম না থাকে, লাইক এই যে আমি তো আমার সাথে বাইরে যাচ্ছে কদিন বা কি এরকম, ঠিক আছে? তো আমার যখন এই ওয়েটা মানে আমার যখন এই কাজটা আরও প্রফেশনালভাবে হবে তখন ডেফিনেটলি তাকে আমি পার্মানেন্ট স্যালারি দিয়েই রাখবো। কিন্তু এখন যেমন আমার ক্রাফটিংয়ের বিজনেস বলুন ছোট, আমি কাউকেই এখন আমার ক্রাফটিংয়ের বিজনেসের জন্য পার্মানেন্ট স্যালারি দিয়ে রাখতে পারবো না, যেটা আমার পক্ষে পসিবল না। কারণ আমি যেই টাকাটা ইনকাম করবো আমার বিজনেস থেকে সেখান থেকেই আমি তো তাকে স্যালারি দেবো, নিশ্চয়ই আমি আমার ঘর থেকে স্যালারি দিতে পারবো না। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর এই বিষয়টা ভেবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ডেফিনেটলি আমাকে ক্রাফটিংয়ের নাম্বারে কল করতে পারো, আমি কথা বলে নেব, দরকার পড়লে তার ফ্যামিলির সাথেও কথা বলে নেব। প্লাস আমি ইন্ট্রোটা দিই নি। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডোরি স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আচ্ছা, এটা গেল আমার প্রফেশনাল দিকের কথা। এবার আসছি আমি আমার কিছু পার্সোনাল দিকের কথা নিয়ে। সেটা হচ্ছে, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি না, বলতে পারো আমি তোমাদেরকে জানাচ্ছি তাদেরকেই যারা না জেনে শুনে প্রতি মুহূর্তে মন্তব্য করে চলো। আমি তাদের, এক মিনিট, তো অনেকগুলো কল আসছিল, সমস্ত কলগুলো রিসিভ করছিলাম আমি। মোটামুটি এক দুজনের সাথে কথা বলে আমার ভালো লাগলো। তো যাই হোক, ফাইনাল আউট হলে আমি ডেফিনেটলি তোমাদেরকে জানাবো আমি কাকে চুজ করেছি। আর হ্যাঁ, প্রফেশনাল দিক তো বললাম, পার্সোনাল দিকে যেটা বলছিলাম সেটা হচ্ছে মানুষের না জেনে মন্তব্য করাটা স্বভাব। কারণ মানুষ না জেনে মন্তব্য করবেই, কারণ তুমি কার জন্য কি ভালো করেছো। উফ, অনেক কল আসছে পরপর, তো সেই জন্য আমি তোমাদের সাথে ঠিক করে কথা বলতে পারছি না। কারণ অনেক হয়েছে ঠাট্টা, অনেক হয়েছে মজা, অনেক হয়েছি অপমান। এবার ভাই প্রপারভাবে কাজ করতে হবে, কারণ কাজ না করলে কেউ দেখবে না, কেউ কিছু করবে না, এটা আমি ভালো করেই বুঝি সবসময়। যাই হোক, তো মানুষের না জেনে মন্তব্য করাটা মানে খুব স্বাভাবিক, এটা 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 মানুষেরই স্বভাব। তো সমস্ত মানুষের কথা বলছি না, কে কার জন্য কি হেল্প করলো, কে কাকে কতটা ভালোবাসলো, কে কাকে কতটা উপকার করলো, মানুষ এগুলো সব ভুলে যায়। ভুলে গিয়ে মানুষ জাজ করতে থাকে, মানে এভরি টাইম জাজ করতে থাকে। আমি নাম নেব না, নাম নিয়ে বলতে পারলে তো আমার থেকে হ্যাপি কেউ হতো না, বাট আমি নাম নেব না। আমি চাই না যে আমার ব্লগের মধ্যে, আমার ভিডিওর মধ্যে, আমার ডোরিস ডায়েরির মধ্যে কীটাণু জন্মাক, আমি কোনোদিনই চাই না। তো সেই জন্য নাম আমি নেব না। বাট প্লিজ, আমি যথেষ্ট পরিমাণে হার্ডওয়ার্ক করি, আমার মা যথেষ্ট পরিমাণে আমার প্রতি ফুল এক্সপেকটেশন রয়েছে যে আমি যেন তাকে একটা খুব সুন্দর জায়গা উপহার দিতে পারি। হলো, প্লাস আমার অনেক ডিডি স্কোয়াডরা প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করে, তাই তাদের হার্ডওয়ার্ককে নিয়ে কোনো রকম কোনো কুমন্তব্য করো না। সেকেন্ড, না তো তোমরা পার্সোনাল আমাকে চেনো, না তো তোমরা জানো আমি কি করতে পছন্দ করি, আমি কি খেতে পছন্দ করি, আমি কাকে পছন্দ করি, আমি কাকে ভালোবাসি, আমি কার সাথে থাকবো, আমার ফ্যামিলি কি, এটসেট্রা এভরিথিং। আমি তোমাদেরকে যতটুকু বলেছি ততটুকুই তোমরা জানো, এর বাইরে কিন্তু তোমরা কিচ্ছু জানো না। তাই যখন কিছু জানো না তখন সেগুলো নিয়ে বলার রাইট একদমই ভগবান কেন কেউই তোমাদেরকে দেয়নি। আর তোমরা আমাকে নিশ্চয়ই শিখিয়ে দেবে না আমি কাকে ভালো রাখবো বা আমি কাকে মন্দ রাখবো। ব্যাপারটা কি জানো তো, আমি ইনস্টাগ্রামে স্যাড স্ট্যাটাস দিতে পারি না, আমি মানুষকে অন্যের নামে খারাপ কথা বলতে পারি না, আমি ফেসবুকে পোস্ট করতে পারি না কারোর নামে, আমি হোয়াটসঅ্যাপে ডিপি রিমুভ করতে পারি না, আমি পারি না এগুলো করতে। সেই জন্য মানুষ আমাকে প্রচণ্ড পরিমাণে স্ট্রং মনে করে। ইভেন এটাও কিছু কিছু মানুষ মনে করে যে আমি আমার লাইফে রাখা কিছু মানুষকে স্বার্থের জন্য ব্যবহার করছি। যদি স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করতাম তাহলে তাদের সাথে শুধু স্বার্থ রিলেটেডই কাজ করতাম, তাদেরকে আমি আমার গুড পয়েন্ট বা
আমি কিসে কষ্ট পাই, আমার কিসে খারাপ লাগে, সেগুলো আমি তাদেরকে কখনোই জানাতাম না। আর তাদের সাথে যদি আমি স্বার্থের মতনই মিশতাম, তাহলে শুধুমাত্র স্বার্থ রিলেটেডই আমি তাদের সাথে কাজ করতাম, তাদেরকে আমি পাত্তা অবধি দিতাম না। কাজ করতাম, কাজ নিতাম, তারা খেলো, ঘুমালো, কে কার ফ্যামিলি থেকে অত্যাচার হলো, এগুলো কিছু আমি দেখতাম না। তাই একটা আঙুল তুললে বাকি 3টে আঙুল নিজের দিকে থাকে। তাই প্লিজ আমার ব্লগে এসে জীবাণু ছড়িয়ে যেও না, যেই জীবাণুর জন্য আমার মা কষ্ট পায়। কারণ তোমাদের প্রতিটা বাজে বাজে কমেন্ট যেমন আমার মা পড়ে, প্রতিটা ভালো কমেন্টও পড়ে, বেশিরভাগ ভালো কমেন্টই বেশি, তাই জন্য ওগুলো আমাদেরকে এফেক্ট করে না। তাই না জেনে অন্যের বিষয়ে কথা বলাটা প্লিজ বন্ধ করো। কারণ আজকে তোমরা আমাকে এরকমভাবে দেখছো, কালকে তোমরা আমাকে অন্যভাবে দেখবে, পরশুদিন তোমরা আমাকে অন্যভাবে দেখবে। যত দিন যাবে আমি ভগবানের কৃপায় তোমাদের ভালোবাসায় ওপরেই উঠতে থাকবো, নিশ্চয়ই নিচে নামতে থাকবো না। কারণ আজ অবধি 23 বছরের জীবনে মানুষের উপকার ছাড়া অপকার করিনি, মানুষের হেল্প ছাড়া, মানুষকে হেল্প করা ছাড়া কোনো কিছু তাদের সম্বন্ধে বাজে কথা বলিনি। বাট আমি যাদেরকে হেল্প করেছি, যাদেরকে ভালোবেসেছি, তারা প্রতি মুহূর্তে আমার থেকে হেল্প নিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি নাম ধরে বলতে পারলে হয়তো খুব খুশি হতাম, কিন্তু নাম ধরে বলবো না, কারণ আমি আগেও বললাম আমি আমার ব্লগেতে জীবাণু চাই না। তো সেই জন্য আমার মনে কি চলছে, আমি কিসে খারাপ পাই, আমি কিসে কষ্ট পাই, এটা আমি না তো আমার কোনোদিনও কোনো ডিডি স্কোয়াডদেরকে জানিয়েছি, না তো আমি আমার ফ্যামিলি কাউকে জানিয়েছি, না তো আমি আমার বন্ধু বান্ধব কাউকে জানিয়েছি। আমি শুধু মানুষের কষ্টই শুনি, সমাধান দিই। বাট আমি কখনো আমার মনের মধ্যে কি চলছে, আমি ভালো আছি কি না, এগুলো কিন্তু আমি কাউকে কোনোদিন বলতে যাই না। তাই আমাকে দেখে মানুষ দূর থেকে জাজ করেন। আমি প্রচণ্ড পরিমাণে স্ট্রং। ইয়েস, আই এম স্ট্রং, আমি স্ট্রংই থাকতে চাই। আর যারা রিয়েল আমার ডিডি স্কোয়াড, আমি কিন্তু হাই গাইজ, হ্যালো ফ্রেন্ড এগুলো বলি না। প্রথম থেকে কিন্তু আমাকে শোনুন এগুলো বলতে। আমি প্রথম থেকেই নাম দিয়েছি আমার প্রতিটা ইউটিউব সাবস্ক্রাইবারদেরকে ডিডি স্কোয়াড। তারা ডোরিস ডায়েরির এক একটা দল, এক একটা জনগণ, এক একজন দল। কারণ সমস্ত কিছু মিলিয়ে একটা দল হয়, কিন্তু এক একজন পার্টিকুলার দল, কারণ তারা আমাকে প্রতি মুহূর্তে সাপোর্ট করে, নিজেদের মধ্যে স্ট্রংনেসগুলো আমাকে জানায়, তাই জন্যই আমি তাদেরকে দল বললাম। যাই হোক, তো আমার মনের মধ্যে কি চলছে না চলছে আমি কখনোই কিছু জানাতে আসিনি। ইভেন আমার সাথে কে খারাপ ব্যবহার করছে, আমাকে কে গালাগাল করছে, আমাকে কে বাজে কথা বলছে, এগুলো কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে ঢেড়া পিটিয়ে ঢাকঢোল বাজিয়ে বলতে আসি না। স্টিল আমি কিন্তু জানাতে আসি না যে আমার সাথে কে খারাপ ব্যবহার করছে। তাই যখন জানাতে আসি না, তখন জাজমেন্টও তোমরা কারোর প্রতি কখনো করতে পারো না। তাই প্লিজ হাত জোর করে বলছি, ভিডিও দেখতে ইচ্ছে না করলে দেখো না, বেরিয়ে যাও। ভিডিও দেখবেও, কমেন্ট পাসও করবে, সেটা একদমই হয় না। কেমন? কারণ বাজে কমেন্টগুলো ভালো কমেন্টে ঢেকে যায়। আর আমার হয়ে বলার মানুষের প্রচণ্ড পরিমাণে অভাব। আমার হয়ে বলার কেউ থাকে না, খুব কম মানুষ থাকে আমার হয়ে বলার। আমি চাইও না আমার হয়ে বলুক, আমি নিজেরটা নিজে বলতে পারি। আমি কি লাভ? আমাকে ভগবান জন্মই দিয়েছে অন্য কাউকে হেল্প করার জন্য, অন্য কারোর থেকে ব্যাড কমেন্ট শোনার জন্য, হেল্প নিয়ে কি করে ছুঁড়ে ফেলে দিতে হয় এইগুলো শোনার জন্য। ব্যাস, আমার কারোর প্রতি কোনো রাগ নেই, অভিমান নেই, কিছু নেই। আমি তো নিজেকে স্যাড দেখাতে পারি না, তাই নিজেকে সবসময় হ্যাপি দেখাই, তাই মানুষ ভাবে যে আমি খুব ভালো আছি, আমি বিন্দাস আছি। আর পড়ে রইল তোমাদের একটা কথা, আমার সত্যি বিন্দুমাত্র ইচ্ছে নেই কাউকে ইউজ করার। যদি আমার অ্যাজ আ ফটোগ্রাফার হিসেবে সুনিতাকে ইউজ করার থাকতো, তাহলে আমি শুধুমাত্র সুনিতাকে ইউজ করতাম, ইউজ করে ছুঁড়ে ফেলে দিতাম। ওর ভালো মন্দ, ও কিভাবে ভালো আছে, ও কিভাবে ওর বাড়িতে টর্চার হয়েছে, সেগুলো দেখতে যেতাম না, বাড়িতেই রেখে দিতাম।
বাড়িতেই থাকতো, বাড়িতেই কষ্ট পেত, দেখতে যেতাম না ওর কষ্ট, ফিল করতাম না ওর কষ্ট। খারাপ লাগে যখন কমেন্ট করো না ওর ব্লগে গিয়ে যে ডরিদির ভিডিও করে দাও প্রতিটা, ডরি তোমাকে পাত্তাও দেয় না, তুমি ওর সমস্ত ভিডিও করে দাও, সেই জন্যই ডরিদি তোমার সাথে কথা বলে। সুনিতার থেকে হাজার গুণে ভালো ভালো ফটোগ্রাফার আমার ইনস্টাগ্রামে প্রতি মুহূর্তে আমাকে ডিএম করে, তারা আমার সাথে একটা কোলাবোরেশন করবে বলে, টাকা দিয়েও নয়, কোলাবোরেশন করবে বলে। আমি তো সুনিতাকে আমার ব্র্যান্ডেড পেড কাজগুলো তোকে তো পেড করি, ভাইকে যখন কাজে নিই আমার যদি পেড কাজ থাকে সেগুলো তো ওদেরকে পেড করি, বাট ভালো ভালো ফটোগ্রাফারকে আমাকে টেক্সট করে, তারা কোলাবোরেশনেই করতে চায়। আমি কিন্তু আমার প্রোফাইলে কোনো দিনও আদার্স কাউকে দেখুনি যে আমি কারোর সাথে ফ্রিতে কোলাবোরেশন করেছি, কারণ আমিও পছন্দ করি না আমি কাউকে ফ্রিতে কাজ করাবো। ইভেন আমি চাইও না কেউ আমার কাজ ফ্রিতে করুক। আমি যখন যেই কাজে টাকা পাই আমি সেই কাজের টাকা ভাই বলো সুনি বলো যে যখন আমার কাজ করে তাদেরকে দিয়ে থাকি। ওরা আমার ভ্লগ দেখছে, ওরা বলুক যে আমি এগুলো কিছু করি না। তাই আমার যদি সত্যি ইউজ করার থাকতো বা আমার যদি এরকমই মেন্টালিটি থাকতো যে আমি ইউজ করে ছেড়ে দেব, তাহলে আমি সুনিতাকে দেখতেও যেতাম না ওর ফ্যামিলিতে ওর পাড়ার লোকের কাছে কিভাবে কষ্ট পাচ্ছিল। আমি সত্যি ঘুরেও তাকাতাম না, আমার কি যায় আসে, কারণ ওর ফ্যামিলি থেকে শুরু করে সবাই তো আমার দিকে আঙুল তুলেছে, আমি খারাপ, আমি বাজে, আমি এই সেই। নিজের মেয়েকে কিন্তু কেউ খারাপ বলেনি, দেখুক আমার ভিডিও, কোনো সমস্যা নেই। আমাকে খারাপ বলেছে কেন? কারণ সুনিতা আমার থেকে বড় হওয়া শিখেছে, সুনিতা আমার থেকে কাজ করা শিখেছে, সুনিতা আমার থেকে মুখের ওপর কথা বলা শিখেছে, সুনিতা আমার থেকে চোখে চোখে তাকিয়ে কথা বলা শিখেছে। সেই জন্যই মনে হয়েছে আমি তাদের মেয়েকে চেঞ্জ করে দিচ্ছি। কিন্তু এই প্রতিটা কাজ যদি আমার থেকে শিখে থাকে কেউ, তাহলে আমি বলবো খুব ভালো কাজ করেছে। কারণ মেয়েরা চোখ নামিয়ে কথা বলার জন্য জন্মায়নি। যেখানে ভুল সেখানে ভুল বলার ক্ষমতাটা রাখা প্রতিটা মানুষকে দরকার, আর যেটা ঠিক সেখানে ঠিক বলার ক্ষমতাটাও রাখা দরকার। তার মানে এই নয় যে আমি ঠিকটাকে ভুল বলছি বা ভুলটাকে ঠিক বলছি। তাই না জেনে শুনে কমেন্ট পাস করাটা খুব ভুল, কারণ তোমরা যা করবে তোমাদের নেক্সট প্রজন্ম সেগুলোই শিখবে, কেমন? তাই প্লিজ এমন কিছু বিহেভিয়ার করো না যার জন্য নিজেরাই নিজেদের কাছে অসম্মান হও। আমি এই কথাগুলো কোনো দিন বলিনি, আমার হেল্প করে বলতেও ভালো লাগে না, কিন্তু আমার দেয়ালে পিঠ থেকে যাচ্ছে ভাই, পারছি না। আমার কষ্ট, আমার খারাপ লাগা, এগুলো কেউ দেখতে আসছে না, কেউ দেখতে আসেও নি। আমি কিসে ভালো পাই, আমি কিসে কষ্ট পাই, আমার কি খারাপ লাগে, আমাকে লোকের কষ্ট বুঝতে হবে, আমাকে শুনতে হবে। কেন 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 কেন? কোনো কারণ নেই তো। আমার ভালোই লাগে না এত কথা পারতে, ভালো লাগে না, কারণ আমার ব্লগ শুধুমাত্র আমার মা বাবা দেখে তা নয়, আমার গোটা ফ্যামিলি দেখে, সবাই দেখে, এগুলো তারাও শোনে। আমি বলতে বাধ্য হচ্ছি, ট্রাস্ট মি, বলতে বাধ্য হচ্ছি, কিছু করার নেই আমার, কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি বললে তোমরা শুনবে বা বুঝবে, তো সেই জন্য বলতে বাধ্য হচ্ছি। আমিও অবজেকশন যদি রাখি তাহলে আমিও কিন্তু অবজেকশন রাখতে পারি মানুষের প্রতি, যে আজকে আমার মায়ের এরকম অবস্থা, আমার পাশে কেউই নেই, ফোনে ফোনে সব কিছু করে দিলাম, ফোনে ফোনে সব কিছু বুক করে দিলাম, কিন্তু পাশে এসে দাঁড়ানোর মানুষের প্রচন্ড পরিমাণে অভাব। ঠিক আছে, শুধুমাত্র দু একজন মানুষ আছে যারা প্রতি মুহূর্তে আমাকে খোঁজ দিতে থাকে, মাকে মানে মায়ের আর কি খোঁজ দিতে থাকে যে এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, সেটা করলে ভালো হবে। অন্য কেউ, মানে আমি যদি মাফিনের সাথে থাকি তাহলে সেটা নিয়ে কমেন্ট হাইলাইট, সুনিতা যদি ওর কোনো বান্ধবীর সাথে ঘুরতে যায় বা বেরোয় সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, মানে আমাকে সব জায়গায় সুনিতাকে রাখতে হবে, সুনিতার সব জায়গায় আমি না থাকলেও হবে, তাই তো? মানে এটাই হচ্ছে পয়েন্ট, এটাই তোমরা অল টাইম বোঝাতে চাও। এই নয় যে সুনিতা আমাকে ভালোবাসে না বা আমি সুনিতাকে ভালোবাসি না, আমরা দুজন দুজনকে পাগলের মতন ভালোবাসি। আমি সুনিতাকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি, ওর ঘরে
কোন দিন কি শেষ, ওর বাড়িতে কি হচ্ছে, ওকে প্রতি মুহূর্তে নক করা, কিরে ভাড়ার টাকাটা দিলি তো, ভাড়ার টাকাটা গোছালি তো, কিরে ইএমআইটা গোছালি তো। যদি আমার মনে হতো না তাহলে ওকে ভ্লগ বানানোর জন্য আমি কোনোদিনই ওকে ইন্সপায়ার করতাম না। ওকে তো অনেক কমেন্ট করো, অনেক মেসেজ করো, ওকে জিজ্ঞাসা করো তো বারবার ভ্লগ বানানোর জন্য ওকে কে ইন্ধন দিয়েছে, কে ইন্সপায়ার করেছে। আমি নিজে একজন ব্লগার হয়ে আজকে 90% আমার ডিডি স্কোয়াডরা ওকে ফলো করে, আমি কিছু বলেছি? 90% ডিডি স্কোয়াডরা ওকে গিয়ে কমেন্ট করে, আমি কি কিছু বলেছি এই নিয়ে? কোনোদিন তো কিছু বলিনি। আর যদি আমার মনে এরকম কিছু থাকতো তাহলে আমি তো বারবার ধরে বলতাম না তুই ব্লগ বানা, তুই সমস্ত কিছু কর, তুই আয়, তুই ফটোগ্রাফিটাকে আন, কলকাতার মেকআপ আর্টিস্টদের কাছে রেফার করে, তো কিছু করতাম না। করতাম কি? করতাম না তো। তাই প্লিজ, যদি ভিডিও দেখতে না ভালো লাগে, দরকার নেই আমার ভিউজের, চলে যাও। একটা টাইমে তো সুনিতা না থাকলে ভিউজই আসবে না বলে দিয়েছিলে। ব্লগে কেউ দেখছে না, ভিউজ কি আসছে না তা তো নয়। কথাগুলো বলছি অনেক খারাপ লাগা থেকে বলছি, কারণ আমি না জেনে শুনে কষ্ট দিতে ভালোবাসি না, আমার ভালো লাগে না, কিন্তু স্টিল নাও আমাকে কষ্ট দিতে ভালোবাসো তোমরা কিছু জন, তাতে আমার যায় আসে না। আমি বললাম তার একটাই কারণ হচ্ছে তোমরা সবসময় বলতেই থাকবে, তা তো কোনোদিন হয় না। তোমরা সবসময় জাজ করতেই থাকবে, সেটাও কখনো হয় না। তোমরা না জেনে শুনে কথা বলবে, সেটাও কখনো হয় না। তাই না জেনে থাকলে জানো, আর জানতে না ইচ্ছে করলে কমেন্ট পাস করো না। যদি মানুষকে মোটিভ করার হয় তাহলে তার কমেন্টে গিয়ে মোটিভ করো, তার কমেন্টে গিয়ে ডিমোটিভ করো না। তার মনে আমার নামে বিষ ঢেলো না, আমার মনেও তার নামে বিষ ঢেলো না, এতে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কেমন? যাই হোক, আমি কথাগুলো অনেক কষ্ট চেপেই বলেছি। আমার কথা বলতে বলতে এক ফোঁটাও চোখে জল আসেনি। আমি অনেক রাত ধরে মাইন্ড সেট করে এই কথাগুলো বললাম। আমি বলতে চাইনি, ট্রাস্ট মি, কিন্তু কিছু জিনিস না বলেও থাকার মতন নয়, কিছু কিছু জিনিস বলতে হয়। তো আশা করি তোমরা হয়তো বোঝোনি কিছু জন, কারণ আমার বুঝে লাভও নেই ভাই। যাই হোক, আমার অনেক কিছু নিয়ে খারাপ লাগা লেগে থাকে। আমি সবসময় মানুষের খারাপ লাগা দেখব, আমি সবসময় আগলে রাখবো সবাইকে। আমি আমি খুব বড়, মানে 50-60 বছর হয়ে গেছে ভাই আমার, যে আমাকে কেউ আগলে রাখবে না? মানে আমার বিরাট বড় মানুষ আমি, আমার চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, থরথর করে কাঁপছি, আমি সবাইকে আগলে রাখবো, আমাকে কেউ আগলে রাখার নেই, তাই না? সিরিয়াসলি যুক্তি দিয়ে কথা বলো। তোমরা খুব ভালো করে জানো যে আমার ঠোঁটের গোড়ায় কথা লেগে থাকে, যেটা মাথায় সেটাই বলি। স্ক্রিপ্টেড কোনো ভিডিও আমার পছন্দ নয়, আমি করিও না কোনোদিনও। তাতে মানুষের ভিডিও দেখার হলে দেখুক, না দেখার হলে না দেখুক। চলে এসছিস? ঠিক আছে, আমার এইটুকুই বলার ছিল। আমি আর এই বিষয় নিয়ে কোনো দিন, প্রমিস করছি, কোনো দিন একটা কথাও বলবো না, একটা কথাও বলবো না। যা হয়ে যাক হোক, আমি কোনো দিন কথা বলবো না। যদি সেরকম জায়গায় যাই, ভালো লাগছে না, ইনস্টা, ফেসবুক, ইউটিউব, যা হ্যান ত্যান যত কিছু সোশ্যাল মিডিয়াতে, তো সব বন্ধ করে দেবো, দরকার নেই, চাই না কিছু। এমনি অনেক কিছু দিক নিয়ে টেনশনে আছি, কত দিক মাথায় প্রেশার, কত কিছু নিয়ে টেনশনে আছি। এগুলো না করে ভুলভাল জিনিস, যদি আমার মনে হতো না আমি কখনো সুনিতাকে ইন্সপায়ার করতাম না, বা যদি আমার মনে হতো সুনিতার সাথে আমি স্বার্থে মিশি, তাহলে বিভিন্ন কলকাতার মেকআপ আর্টিস্টদের কাছে ওকে রেফার করতাম না, ওর রেমুনেশন নিজে ঠিক করতাম না। তাই ভেবেচিন্তে কথা বলো। সো ফাইনালি যেটা আমার আসার কথা ছিল সেটা চলে এসেছে, সেটা নিচে আছে। সেটা ডেফিনেটলি একটা ফার্নিচার, সেটা আমি বলেই দিলাম, কারণ ফার্নিচারের দোকানে গেছিলাম অবভিয়াসলি ফার্নিচারই বুক করতে। তো সেটা চলে এসছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো যে আমি কী অর্ডার করেছি, যার জন্য আমি এতটা বেশি এক্সাইটেড। তো চলো। তো ফাইনালি চলে এসেছে, হ্যাঁ, আমার ফার্নিচার এইটা। জাস্ট বাড়িতে গিয়ে দেখাচ্ছি অ্যাকচুয়ালি এটা কি। এখন এটা ওঠানো হবে এই সিঁড়ি থেকে, খুব কষ্টকর। এটা তাও তো ঠিক আছে, আলমারিটা কত বড় ছিল বলো তো। তো অলরেডি আমাদের অনেকটা তোলা হয়ে গেছে 3 তলায়।
এটা হচ্ছে মৌলিদের রুম। তো অনেকটা তোলা হয়ে গেছে, আর ফোর্থ ফ্লোরের ওপরই তো আমাদের ফ্লোর। তো যাই ওপরে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা কেমন। আর আজকে জিনিসটাকে খুব সুন্দর করে ঘরের মধ্যে সাজাবো, কারণ আমার ক্রাফটিংয়ের সমস্ত কিছু এলোমেলো হয়ে যাচ্ছিল। প্লাস হচ্ছে আমি ঠিক করে কাজও করতে পারছিলাম না, কোমরে ব্যথা হয়ে যাচ্ছিল নিচে বসে কাজ করতে করতে। তো সেই জন্য যখন বিজনেসটাও বাড়ছে, আস্তে আস্তে সুন্দর করে সব কিছু সাজিয়ে রাখা উচিত। তো চলো ওপরে নিয়ে যাই, তারপর দেখাই তোমাদের। এই যে আমার রুমে এবার ঢুকছে আস্তে আস্তে। বসন্ত উৎসব খেলে এসছে আজকে। দেখালি না কেন আমাকে উঠতে বলি? আমার রুমে কোথায় সেট হবে সেটা দেখাই। আমার ঘরে যত ফার্নিচার আছে, শুধুমাত্র খাটটা বাদ দিয়ে আলমারি থেকে শুরু করে এভরিথিং যত আছে, আমি সমস্তটা নিজে একটু 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 করে বানিয়েছি। কারণ আমি খুব শৌখিন, আমি আমার সমস্ত কিছু নিজে একটু একটু করে পয়সা জমিয়ে বানিয়েছি। খুব তাড়াতাড়ি আমি আমার এই খাটটাকেও চেঞ্জ করব। আমার জীবনের যত 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 শখ আছে আমি সব পূরণ করবো। এতক্ষণ আমি ল্যাদ খাচ্ছিলাম, কপালে প্রচণ্ড যন্ত্রণা করছিল, রক্ত বেরোচ্ছিল, একদম ভালো লাগছিল না। বাট ট্রাস্ট মি, এটা চলে আসার পর আমার মনটা খুশি হয়ে গেছে। তো চলো এগুলো আমি গোছাই, ওনারা আছেন, সব কিছু কথাবার্তা বলে নিই, দেন তোমাদের সাথে কথা বলছি। তো এখানে তো সমস্ত কিছু মেসি হয়ে আছে, দেখতেই পাচ্ছ। এগুলো সমস্ত কিছু পরপর এই আলমারিতে সেট হবে। আর আমিও মাথায় মেডিসিন দিয়েছি, কারণ তনুদি এসছে আমাদের বাড়িতে, আর তনুদি আমার জন্য মেডিসিন নিয়ে এসছে। আমার পুড়ে গেছে সেই প্রায় হলো অনেক দিন, আমি তারপর আজকে মেডিসিন দিলাম, জাস্ট জ্বলবে বলে তার ভয়। তো চলো আমি এগুলো এখান থেকে ট্রান্সফার করে নিই, সুন্দর করে সাজিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি আর দেখাচ্ছি যে জায়গাটা আমি কিরকম করে সাজাচ্ছি। এটা আমি মিশো থেকে পারচেস করেছি, এগুলো সব এখানে সুন্দর করে সাজিয়ে রাখবো বলে। 2000 years later. আমার সমস্তটা গোছানো হয়ে গেছে, আর আমি বেশি কিছু তখন দেখাতে পারিনি কারণ গোছাচ্ছিলাম, তো সেই জন্য। আর আমি একটু বেরোচ্ছি, কারণ আমার ক্রাফটিংয়ের এখন পরপর অর্ডার এসছে, তো তার জন্য আমাকে জিনিসপত্রগুলো মানে কিনতে যেতে হবে, প্রিন্ট আউট বার করতে যেতে হবে। তো তার জন্য আমি একটু বেরোচ্ছি। আমি বাড়িতে আসি, তারপর তোমাদেরকে একদম সুন্দর করে দেখাবো যে আমি কিভাবে কি সুন্দর সুন্দর করে সাজিয়েছি। তো তোমরা সঙ্গে থাকো, আমি বাড়িতে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং। কালকে আর কোনো রকম করে ভিডিওটা এন্ড করতে পারিনি, কারণ কালকে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা একদম ভালো ছিল না। প্লাস এই মাথায় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিল। একটা ওষুধ তো কালকে নিলাম, ওটা লাগানোর পর জাস্ট কুল হয়ে গেছিলো। আর মাফিনও কালকে রাত্রিবেলা চলে গেছিলো, তো সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভালো লাগছিলো না। তো সেই জন্য আমি কিভাবে সাজিয়েছি ব্যাক টেবিলটা, তো সেটাই তোমাদেরকে আমি এখন দেখাবো। তারপর ভিডিওটা এন্ড করব, তারপর নতুন ভিডিও স্টার্ট করব, কারণ নতুন ভিডিও যেটা স্টার্ট করব সেটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে। সো চলো আমি তোমাদেরকে দেখাই যে আমি আমার এই সবথেকে পছন্দের টেবিলটা কিভাবে সাজিয়েছি। প্রথমেই বলি যে আমি আমার ঘরের এই ওয়ালটা ফাঁকা ছিল, এই ওয়ালটার সামনে আমি আমার এই টেবিলটাকে রেখেছি। আর এটা আমি আলাদা করে কাস্টমাইজ করেছি ফার্নিচারের দোকানে গিয়ে। আর আমার ঘরের যত ফার্নিচার আছে একবার দেখা, আমার ঘরের যত 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 ফার্নিচার আছে সমস্ত ফার্নিচারই কিন্তু আমি ওই একটা দোকান থেকেই কাস্টমাইজ করেই পারচেস করি, ফ্যান্টাসি ফার্নিচার। আমি তার নাম্বারটা শেয়ার করে দেবো যদি তোমাদের লাগে। তো যাই হোক, আর এইটার দাম পড়েছে 7,500 টাকা। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি জাস্ট নর্মাল একটা টেবিল নেব, নর্মাল টেবিলের মধ্যেই করব। তারপর ভাবলাম যে তো তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে এই ক্রাফটিংয়ের বিজনেসটা তো আমাকে বাড়াতে হবে, কিন্তু একটা নর্মাল টেবিল নিলে আমি বাকি জিনিসগুলো কোথায় রাখবো? আর ঘরের মধ্যে কাগজ টাগজ রাখি, দেখতে একদম ভালো লাগে না। তো সেই জন্য আমি একটা সিকিওর, একটা পুরো প্যাকড আপ একটা টেবিল আমি কাস্টমাইজ করে বানিয়েছি। আর আমার খুব ইচ্ছে ছিল যে আমি হোয়াইটের ওপরই করবো, কারণ আমি জানতাম না যে আগে হোয়াইট ফার্নিচার এরকম কাস্টমাইজ করে বানানো যায়। যদি জানতাম তাহলে আমি আমার ঘরের সমস্ত ফার্নিচার এরকম হোয়াইটের মধ্যেই করতাম। তো আমি তোমাদেরকে এবার দেখাবো যে আমি কোথায় কীরকম সাজিয়েছি। তার আগে দেখি আমি দেখাবো যে আমি টেবিলের ওপরটা কীভাবে সাজিয়েছি। এখানে আমি ফটো রেখেছি, এখানে ক্যানভাস আছে, এখানে প্রমিস বোতল আছে, এখানে এরকম, এখানে তুলোর, এটা তুলো বলছি কেন, তুলির এটা রেখেছি। এটা আমি মিশো থেকে পারচেস করেছি। আর এখানে নর্মালি অনেক সুন্দর সুন্দর শোপিস আছে, কিন্তু হ্যাঁ, কিন্তু এইখানে আমি আরও একটা জিনিস পারচেস করব খুব তাড়াতাড়ি,
যেটা আমি এখানে সেট করব। এখানে সেট করলে একদম আমার মনে হবে যে হ্যাঁ একদম ক্রাফটিংয়ের একটা বিষয়। তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে কোথায় আমি কি রেখেছি। সর্বপ্রথমে আমি এটা খুলি। আচ্ছা, এই জায়গাটা একটু মেসি হয়ে আছে বিকজ এই জায়গাটার মধ্যে সমস্ত কিছু রয়েছে, কারণ আমার সমস্ত হাতের কাজের জিনিস আছে। এখানে ফাইলস রয়েছে, এখানে তারপর স্ক্র্যাপ বুক আছে, সমস্ত কিছু ক্লায়েন্টের ফটোজ আছে, সব কিছু খাতা ফাতা সব এখানে আছে। এখানে ওই জিনিসগুলো আছে, আর এখানে কিছু সেরকম রাখিনি। এখানটাও ভরে যাবে কিছুদিন পর আস্তে আস্তে যখন জিনিস বাড়বে, বাট সেরকম কিছু রাখিনি। ব্যাস এখানটা এগুলো আমি সাজিয়েছি। তারপর এটা খুলবো। আচ্ছা, এখানে আছে হচ্ছে ব্যাগ আছে, আর এখানে আছে প্লাস্টিক রয়েছে, খাম রয়েছে, আর এগুলো পুরো ফাঁকা আছে। এগুলো পরে আমি সাজাবো যখন আরো জিনিস আমি বাড়াবো তখন। আর সব থেকে মজার বিষয়টা যেটা হচ্ছে, লক করে রাখি, সব থেকে মজার বিষয়টা হচ্ছে যেটা আমার সব থেকে বেশি ইউনিক লেগেছে সেটা হচ্ছে এইটা। এটা তো এরকম থাকবে যখন কাজ শেষ হয়ে যাবে। যখন আমি কাজ করব তখন এটা আমি এরকম করে নামিয়ে দেবো অ্যাজ আ টেবিল। এখানে চেয়ার রেখে এখানে আমি কাজ করব। আর এই জায়গাটা এরকম করে সাজানো হয়েছে, জাস্ট এরকম করে। এখানে আমি ওয়াটার কালারগুলো এভাবে রেখেছি, একটা ওড়নি রেখেছি, যেহেতু নতুন একদম ফার্নিচারটা খুব স্মেল আসে, তো সেই জন্য আমি এখানে ওড়নি রেখে দিয়েছি। আর এখানে সমস্ত ধরনের আমার আঠাগুলো সাজানো আছে, সব কিছু এখানে করা আছে। এখানে পুঁতি থেকে শুরু করে সব কিছু। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে এটাও আমি মিশো থেকেই পারচেস করেছি। লাস্টের ড্রয়ারে আছে হচ্ছে সমস্ত আমার ডিজাইনিং কাঁচিগুলো। এই ড্রয়ারে আছে ক্লে, এবং আমি অনেক ছোট ছোট ফুল কিনেছি, এগুলো আমার লাগে কাজে, তো এগুলো রয়েছে, যদিও আমি এগুলো অন্য জায়গায় শিফট করব। আচ্ছা, এই ড্রয়ারে আছে এই গ্লুগুলো, ওপরে রয়েছে ইরেজার, শার্পনার, এখানে স্কেচগুলো আছে, এখানে গ্লিটার পেন আছে, এখানে নর্মাল কালারিং পেন আছে, এখানে পেন্সিল আছে। আর এইটা দেখাই, এটা কিন্তু একটা কাটার, এটা কিন্তু একটা কাটার, পেন্সিল কাটার, যেগুলো আমার ছিদ্র জিনিস দিয়ে কাটতে সুবিধা হয়। এটা কিন্তু পেন্সিল কাটার। আচ্ছা, এখানে আছে আরও একটা, এখানে নর্মাল মানে নর্মাল জাস্ট হাইলাইটারগুলো রয়েছে। এখানে রয়েছে পুঁতিগুলো, এগুলো আমার কাজে লাগে। আর এগুলো খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এগুলো দেখাই। এগুলো হচ্ছে স্ট্যাম্প, স্ট্যাম্প না সরি, যদি একটা পেজ দেখি, ধরো এটা আমি এরকম করে ঢোকাবো, আমাকে যেগুলো হাতে করতে হয় সেগুলো আমি এখানেই করতে পারবো। এই দেখো, লাফটা বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ, লাফটা বেরিয়ে গেল। এগুলো হচ্ছে ওরকমই বিভিন্ন ডিজাইনের, জাস্ট স্ট্যাম্প করে দেবো, মানে বেরিয়ে যাবে। এগুলো আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, ফাইনালি এগুলো আমি পেয়েছি। অনেক দিন ধরেই খুঁজছিলাম, ফাইনালি পেয়েছি। আর এখানে তো ওয়াটার কালারগুলো রয়েছে, এখানে রয়েছে হচ্ছে অ্যাক্রিলিক রয়েছে, সমস্ত কালারগুলো রয়েছে। এইটা আরও একটা সুন্দর জিনিস, এটা দেখাই। এটা হচ্ছে কালারিং পেন, মানে কালারিং না, ডিজাইনিং পেন, দেখাই দাও। এই পেনটার মুখটা ঠিক এরকম, এরকম ডিজাইন হবে। ধরো আমার কোনো ডিজাইন করতে লাগলো, আমি হাতে করব, এরকম টেনে দিলাম, এরকম ডিজাইন হয়ে যাবে। এই রকম করে অনেকগুলো ডিজাইনের রয়েছে। এটা এরকম লাভ, এই যেটা ধরো লাভ ডিজাইন, এই দেখো লাভ ডিজাইন, বুঝতে পারছো? সুন্দর না ব্যাপারটা? এটা এরকম, যেগুলো আমার সুবিধা হবে আরও চটপট করে কাজ দিতে। আরও জিনিস, তো আবার ঘর সাজানোর জিনিস আস্তে আস্তে আমি রেডি করব। এই টেবিলটার জন্যই আমি ওয়েট করছিলাম যে কবে টেবিলটা আসবে, আমি একদম সুন্দর গুছিয়ে নিয়ে সাজাতে পারবো। তো এই টেবিলটাও চলে এসেছে, আর আমার সাজানো, এবার আমি আস্তে আস্তে কাজেও বসবো আর কি। এখানে সমস্ত কিছু রয়েছে।
আর এটা দিয়ে দিই, এটা কাজ হয়ে গেলে এটা দিয়ে দিতে পারবো, ব্যাস সিম্পল। আর এখানে গাড়ি রয়েছে, বাবা চলছে তো গাড়িটা, চলমান গাড়ি। এখানে সমস্ত কিছু রয়েছে। আর এই ক্যানভাসটা আমি খুব তাড়াতাড়ি ক্রিয়েট করব। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চেয়ারও, এটার সাথে আমি একটা সেট করে চেয়ারও পারচেস করব, কিন্তু এখন করব না, এখন একটু বাজেট ইস্যু আছে। তো চেয়ারটা আমি এবার পরে 1-2 মাস পর কিনবো। এখন নর্মালি ঘরে টুল বা চেয়ার আছে, ওগুলোতে বসেই কাজ করব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নিজের পছন্দের জিনিস যখন নিজেরাই আমরা তৈরি করি, অল্প অল্প টাকা জমিয়ে নিজেরাই বানাই, তার থেকে আনন্দের কিচ্ছু নেই। আমি তোমাদের কালকেই ভিডিওতে বললাম যে আমার ঘরে যে কটা ফার্নিচার আছে সব কটা ফার্নিচার আমি অল্প অল্প টাকা জমিয়ে জমিয়ে কিনেছি, শুধুমাত্র খাটটা বাদ দিয়ে। খাটটাও আমি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলবো। আমার খুব শখ ছিল এরকম একটা বানাবো, এখানে বসে আমি কাজ করব অ্যাজ আ প্রফেশনাল ওয়েতে, আর সেটাই আমি করতে পেরেছি। তোমাদের ভালোবাসা আশীর্বাদ না থাকলে সেটা কখনোই হতো না। আস্তে আস্তে এরকম করে ডোরি আরও 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 বড় জায়গায় যাবে, শুধুমাত্র তোমাদের ভালোবাসাতেই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও যদি চাও এরকম সুন্দর সুন্দর টেবিল মানে বাড়িতে সাজাবে বা ঘরটাকে সুন্দর করে সাজাবে, তাহলে সেটাও কিন্তু তোমরা করতে পারো। তাহলে চলো আজকের জন্য এইটুকুই। আমি আবার পরবর্তী ভিডিও স্টার্ট করব একটু পর থেকে, কারণ পরবর্তী ভিডিওটা হতে চলেছে আরেকটু ইন্টারেস্টিং। তো চলো সবাই ভীষণ ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভীষণ ভালো থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেছো। টাটা।